সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের বিষয় নকল বন্ধ, প্রশ্ন ফাঁস চালু। আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি। রয়েছেন শিক্ষাবিদ, লেখক ও গবেষক ডক্টর এম শামসুল আলম। রয়েছেন মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসী অধ্যাপক ফাহিমা খাতুন, এবং রয়েছেন শিক্ষাবিদ, লেখক ও কম্পিউটার বিজ্ঞানী অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই আলোচনা অনুষ্ঠানে। দর্শক, জানিয়ে রাখি, আমাদের এই আলোচনা অনুষ্ঠানে আপনিও অংশ নিতে পারেন। এই জন্য আপনাকে ফোন করতে হবে, আপনার যে পর্দায় যে নাম্বার দেখতে পারবেন সেই নাম্বারে। এছাড়াও ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি এই অনুষ্ঠানে পাঠাতে পারেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। কালবৈশাখীর ছোবলে নেত্রকোনায় একই পরিবারের 4 জন সহ সারা দেশে 15 জনের মৃত্যু। ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ প্রায় 18 ঘণ্টা পর স্বাভাবিক। অপহরণের 17 ঘণ্টা পর গাজীপুরে 2 স্বর্ণ ব্যবসায়ী উদ্ধার। নারায়ণগঞ্জে ওয়ার্ড কাউন্সিলর সহ অপহৃত 5 জনকে উদ্ধারের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ। স্বাভাবিক আন্দোলনে বাধা দিলে চোরাগোপ্তা হামলার ঘোষণা বিএনপির। চরম পরিণতির হুঁশিয়ারি খোকার। হুমকিতে ভয় পায় না আওয়ামী লীগ, বললেন নেতারা। অভিবাসন প্রক্রিয়াকে আরও নিরাপদ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। ঢাকায় 2 দিনের আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন। এবং ঢাকায় টিকফার প্রথম বৈঠক। জিএসপি সুবিধা ফিরে পেতে বাংলাদেশকে আরও কাজ করতে হবে, আবারও বললেন মার্কিন প্রতিনিধি। আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব, আমাদের শিরোনাম আমি আগেই বলেছি, আবারও বলছি, নকল বন্ধ, প্রশ্ন ফাঁস চালু। আমি অধ্যাপক ফাহিমা খাতুন, আপনার থেকে শুরু করব। যে আমরা সৃজনশীল পদ্ধতির পর আমাদের একটা পরীক্ষার পদ্ধতিতে নকলের ব্যাপক প্রবণতা ছিল, আমরা একটা সময় দেখি। এখন দেখি যে সেই নকলের প্রবণতা নেই বললেই চলে। কিন্তু প্রশ্নপত্র ফাঁস যেটা, এটা আগের চেয়ে অনেক অনেক বেশি বেড়েছে। এখন আমরা সম্প্রতি যেগুলি দেখছি, একটা ফেসবুকে পাবলিক পরীক্ষা এবং বোর্ড পরীক্ষার ফাঁসকৃত প্রশ্ন জোন নামে একটা ফেসবুক খোলা হয়েছে, এবং সেখানে প্রশ্নপত্র দিয়ে দেওয়া হচ্ছে, সাজেশনের নামে প্রশ্নপত্র দিয়ে দেওয়া হচ্ছে। আমরা দেখি পত্রিকায় সে নিয়ে রিপোর্টও হয়েছে গত বৃহস্পতিবার, এবং সেই প্রশ্নপত্র, সাজেশনের নামে যে প্রশ্নপত্র দেওয়া হয়েছে সেটা দিয়ে পরীক্ষা হয়েছে গতকাল, এবং একেবারে হুবহু এক। আর আমরা দেখি যে সরকারের পক্ষ থেকে একটা অনেকটা যেন দেখে না দেখার ভান অথবা অস্বীকার করার একটা প্রবণতা আমরা দেখি। যে মাননীয় শিক্ষামন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল এই বিষয়ে, উনি এটাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। কিন্তু আমরা গতকাল দেখলাম যেটা বলা হয়েছিল, সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, সেটা আসলে গুজব ছিল না, সেটা সত্যিই ছিল। তো আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? আপনি একসময়, এখন আপনি মাওসীর মহাপরিচালক হিসেবে আছেন, আপনি আগে ঢাকা শিক্ষা বোর্ডে ছিলেন, একই সাথে সব শিক্ষা বোর্ডের সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন। তো কিভাবে দেখছেন আপনি? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে যেটা বলবো, যে শিরোনাম যেটা নকলের শেষ, প্রশ্নপত্র ফাঁস শুরু, সেটাই চলছে। হ্যাঁ, সেটার আমি বিরোধিতা করব। কেননা নকল আমরা কিন্তু 0 টলারেন্স ঘোষণা করেছি 2009 থেকেই, এবং 2009 থেকেই কিন্তু আমরা নকলটাকে প্রতিরোধ করতে পেরেছি। এবং সৃজনশীল প্রশ্নপত্রে পরীক্ষা চালু হয়েছে 2010 থেকে, এবং সৃজনশীলের মূল উদ্দেশ্যই ছিল যে সৃজনশীল পরীক্ষার মধ্য দিয়ে আমরা প্রশ্নপত্রটা এভাবে হবে যে প্রতিটি প্রশ্নের সাথে আরেকটি প্রশ্নের কিন্তু কোনো মিল থাকবে না, এবং প্রশ্নপত্রটা প্রশ্ন প্রণেতা এবং মডারেটরের সৃজনশীল উদ্ভাবন হবে, যার জন্য এর মাধ্যমে কোচিং বা গাইড বই তা দিয়ে কোনো উত্তর দেওয়া সম্ভব হবে না। ছাত্রছাত্রীও তার প্রতিভার মাধ্যমেই উত্তর দেবে, আর সেজন্যই নকলটাও বন্ধ হয়েছে। আর প্রশ্নপত্র ফাঁস যেটা বলবো, সেটা আমি বলবো যে 10 থেকে সৃজনশীল প্রশ্নপত্র শুরু হয়েছে, এবং 9 থেকে আমি বলছি যে নকল প্রতিরোধে আমরা 0 টলারেন্সে নকলটাকে আমরা প্রতিরোধ করতে পেরেছি। আর এবার যে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগটা এসেছে,
তার ভিত্তিতে কিন্তু ইংলিশ সেকেন্ড পেপারে যখন ঢাকা বোর্ডে আমরা দেখেছি যে 2 সেটেরই হুবহু মিলে গেছে, আমরা কিন্তু প্রশ্ন পরীক্ষাটি স্থগিত করেছি, বাতিল করেছি। আর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্ষেত্রে প্রায় পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র যেটা কালকে হয়েছে পরীক্ষাটি, সে পরীক্ষার ক্ষেত্রে আমরা যখন শুনেছি যে প্রশ্নপত্র কিছুটা মিলে গেছে, সেজন্যই হয়তো মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে এটি গুজব, কেননা প্রশ্নপত্র কিন্তু তখন আমাদের হাতে আসেনি বা আমাদেরকে কেউ জানেনি। ফেসবুক ওপেন ছিল এবং পরে আমরা মিলিয়ে দেখেছি প্রশ্নপত্র, আপনারা হয়তো জানেন যে প্রশ্নপত্রটা কিন্তু আমাদের কাছে থাকে না, ট্রেজারিতে থাকে এবং সিলগালা অবস্থায় থাকে, তাই তখন সেটা চেক করা সম্ভব হয়নি। রাত 1টার দিকে আমি খবরটি পেয়েছি এবং অনেকেই তখনই খবরটা পেয়েছে। পেয়ে আমরা মিলিয়ে যখন দেখেছি তখন দেখেছি যে 4টা প্রশ্ন মিলেছে, যেটা আমরাও চেক করে দেখেছি যে 4টা প্রশ্ন মিলেছে। এবং অবশ্যই এটা মানে আপনি বলছেন হুবহু না, হুবহু নয়, ফেসবুকে যেটা এসেছে সেটা হুবহু না, 4টা প্রশ্ন কিছুটা মিল আছে। এবং এই ক্ষেত্রে যে মিলটা আছে সেটা অবশ্যই হুবহু নকল, হুবহু প্রশ্নপত্র ছাপা সেটা হয়নি, যেমনটি ঘটেছিল ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে। আরেকটি বিষয়, যেটা ফেসবুক ওপেন করে এটা ছড়িয়ে দেওয়া হচ্ছে, তার মানে কি, আগে আমরা দেখেছি যে প্রশ্নপত্র এর আগের দিন যেটা আউট হয়েছে সেকেন্ড পেপার, সেটা কিন্তু আমরা পেয়েছি ফটোকপিয়ারের দোকানে এবং জেলা প্রশাসক আমাদের কাছে পাঠিয়েছেন, আমরা পর্যাপ্ত সময় ছিল, আমরা চেক করে দেখেছি 2 পেপারে মিলেছে। কিন্তু এই বিষয়টি যেটা হয়েছে সেটা ফেসবুকে কিন্তু এর সাথে কোনো আর্থিক সংযোগ নেই, অথচ ফেসবুক ওপেন করে প্রশ্নপত্র দিয়ে দেয়া হচ্ছে এবং যার কিছুটা মিল অবশ্যই আছে। তো এর ক্ষেত্রে বুঝতে হবে যে আমরা নকল প্রতিরোধ করেছি। নকলের ক্ষেত্রে যারা ক্রেজি ছিল, যাদের স্বার্থ জড়িত ছিল, যে কোচিং সেন্টার হতে পারে বা কোনো ব্যক্তি বিশেষ হতে পারে, কোনো অন্য উদ্দেশ্য হতে পারে, আর্থিক উদ্দেশ্য কিন্তু এর মধ্যে নেই, তাহলে ফেসবুকে প্রশ্নটা আসতো না। সুতরাং আর্থিক উদ্দেশ্য না থাকলে কি উদ্দেশ্য থাকতে পারে? সেটা হতে পারে যে শিক্ষার ক্ষেত্রে আমাদের যে সাফল্য, যে প্রচার, যে আমাদের শুধু দেশে নয় বিদেশেও কিন্তু এটা প্রশংসিত হচ্ছে আমাদের শিক্ষার সাফল্যটি, তো সেই সাফল্যকে ম্লান করে দিতে কারো চক্রান্ত। এবং অবশ্যই আমি বলবো যে আমরা সেই লিকটাকে ধরতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা, কিন্তু এই চক্রান্তটাকে কিন্তু আমরা খুব ভালো চোখে দেখছি না, যে এটা আমরা মনে করছি যে আমাদের দেশের জন্য দেশপ্রেমের অভাব থেকেই এই কাজটা যেই করুক, যে ব্যক্তি বিশেষ করুক বা কোনো গ্রুপ করুক, সেটা একটি গভীর ষড়যন্ত্র। এবং এটা অবশ্যই আমরা চেক দেওয়ার জন্যই কিন্তু আমরা তদন্ত কমিটি করেছি, তদন্ত কমিটির মাধ্যমে আমরা যে কাজটা করতে তদন্ত কমিটির বিষয়টিতে আমি আরেকটু আসবো, পরে আসবো। এবং আমি মনে করি যে এতক্ষণ পর্যন্ত যতটুকু বললেন আমি 2 জনের কাছেই যাব। আমি কায়কোবাদ স্যারের কাছে যাব। কায়কোবাদ স্যার, আর গুজব বলে উড়িয়ে দিয়েছেন মাননীয় মন্ত্রী, যেহেতু এর আগেরটা আমরা দেখেছি যে হুবহু প্রকাশ পেয়েছে, আর এক্ষেত্রে যখন পরীক্ষা হয়ে গেছে তখন আমরা মিলিয়ে দেখেছি যে 3-4টি প্রশ্নে মিল পাওয়া যাচ্ছে। তাই প্রথম অবস্থায়, যেহেতু এটা আগে আমাদের নজরে আসেনি, ফেসবুক থেকে মিলিয়ে দেখা সম্ভব ছিল না, তাই তখন আমরা এটাকে গুজব বলেছি। কায়কোবাদ স্যার, আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে, যে মানে প্রথমে 4টি প্রশ্নেরও মিল পাওয়া সৃজনশীল পদ্ধতিতে, এবং প্রশ্ন কিন্তু সৃজনশীল পদ্ধতিতে হওয়া মানে হচ্ছে প্রশ্ন একই রকম হবে না, তাই না? প্রশ্ন একই রকম একেবারে আমি যেভাবে লিখবো বা আমি প্রশ্ন যে তৈরি করবেন, যিনি তৈরি করবেন তিনি যেভাবে ভেবে প্রশ্নটি রচনা করবেন, লিখবেন, সেই ফেসবুকে যখন লেখা থাকবে সেই প্রশ্নটি অবিকল একই রকম হওয়ার কথা না। যদি সাজেশনের নাম হয়, তাহলে সেই কোশ্চেনটা সেখানে দেখা হয়েছিল বা কপি হয়েছিল, কপি হয়ে ফেসবুকে গিয়েছে, এটাই তো বোঝা যায়। আপনি কি বলবেন? প্রথমত ইংরেজি প্রশ্নপত্র যেহেতু ফাঁস হয়েছে, 10ই এপ্রিলের পরীক্ষা বাতিল হলো আমাদের সিস্টেমে একটা গলদ আছে। এবং এই প্রশ্ন ফাঁসের ঘটনাটা যে এখনই কেবল হলো তা নয়, কিন্তু বিভিন্ন লেভেলে, এমনকি আমরা জানি যে পিএসসি যে পরীক্ষাগুলো নেয় সেখানেও ফাঁস হয়েছে, সব লেভেলেই ফাঁস হচ্ছে। আমাদের এর জন্য এখন প্রশ্নপত্র ফাঁস হওয়াটা মনে হচ্ছে যে একটা কালচার। সব প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। ব্যাংকিং পরীক্ষার বলেন, যে এমনকি শিক্ষক নিয়োগের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। জি, এখন আমাদের ভাবতে হবে, আমরা একদিকে বলছি যে আমরা ডিজিটাল বাংলাদেশ তৈরি করব,
আরেকদিকে আমরা প্রশ্নগুলো সিলগালা করছি না, বিভিন্ন প্রেসের মধ্যে অন্ধকারে অনেক মানুষের সমন্বয়ে এই কাজগুলো করছি। প্রশ্নগুলো পাঠানো হয় বিভিন্ন কেন্দ্রে, কেন্দ্রের সংখ্যা শত শত, তাই না? এগুলো তো আসলে মেইনটেইন করা আমার কাছে মনে হয় যে খুব সহজসাধ্য ব্যাপার নয়। অথচ আমরা এই যে কম্পিউটার সিস্টেমের কথা বলি, আইসিটির কথা বলি, আইসিটি দিয়ে এর অনেক ভালো সমাধান সম্ভব, অনেক ভালো সমাধান সম্ভব। মানে আপনি বলতে চাচ্ছেন কেউ আমরা জানতেই পারবে না 50 বছর আগে বা 60 বছর আগে যে পদ্ধতিতে ছিলাম এখনো সেই পদ্ধতিতে ওইখানে আছি, কিন্তু এট দি সেম টাইম আমরা ডিজিটাল বাংলাদেশ আমরা হয়তো ফল প্রকাশের ক্ষেত্রে কিছুটা ডিজিটাল। এটা একটু অসামঞ্জস্যপূর্ণ ব্যাপার আর কি। আমার মনে হয় যে প্রশ্ন, যেমন প্রশ্নের আমরা ডেটাবেস করতে পারি, অসংখ্য প্রশ্ন থাকবে সেখানে, এবং পরীক্ষার হয়তো 8 ঘন্টা আগে র্যান্ডমলি চুজ করা হবে। আমরা সেখানে আবার ক্রাইটেরিয়াও বলতে পারি যে প্রত্যেক অধ্যায়ের থেকে এতগুলোর বেশি নয়, সামথিং লাইক দিস করতে পারি। 8 ঘন্টা আগে প্রশ্নপত্র তৈরি হবে, কেউ তো জানতে পারবে না। তখন সেটা আমরা ইমেইল করে দেব প্রত্যেকটা সেন্টারে, তাদেরকে বলে দেব তাদের ইমেইল গ্রহণ করার ক্যাপাসিটি যাতে থাকে, তাদের প্রিন্ট করার ক্যাপাসিটি যাতে থাকে, ফটোকপি করার ক্যাপাসিটি যাতে থাকে। এটা আমার ধারণা প্রত্যেকটা সেন্টারেরই এই সুবিধাগুলো আছে। তাহলে তো তখনই ছাপানো হবে, তখনই প্রশ্নটা দিয়ে দেওয়া হবে। ফাঁসের কোনো প্রশ্ন নেই, কেউ জানবেও না কি প্রশ্ন হচ্ছে। মানে জিনিসটা হচ্ছে আপনি বলতে চাচ্ছেন সৃজনশীল পদ্ধতিতে যদি 8 ঘন্টা বা 1 ঘন্টা আগে প্রশ্ন কেউ জানেও তাতে তেমন কিছু হবেও না। মানে আপনি সময়টা কমিয়ে আনতে যাচ্ছেন যে 8 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট হবে। জি, তাই না? 15 মিনিট হবে। ডক্টর শামসুল আলম, আপনি কি বলবেন? আমি প্রফেসর কায়কোবাদ যে কথা বললেন সেটা হচ্ছে যে আমরা এই যে প্রশ্নপত্র ফাঁস শিক্ষা পদ্ধতির একটা বিপর্যয় হিসেবে আমাদের প্রথমত এটাকে অ্যাড্রেস করতে হবে, এবং এটা আতঙ্কজনক বিষয়, এটা দুশ্চিন্তার বিষয়। এবং পুরো প্রক্রিয়াটা যে সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে কম্পিটিটিভ যে সব তথ্য আসলো, প্রশ্নপত্র ফাঁস একটা সংস্কৃতিতে পরিণত হয়ে গেছে, এবং রাষ্ট্র এই ব্যাপারে নিরাপত্তা দিতে, সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে। সেই ব্যর্থতার জায়গাটা কিভাবে আমরা মোকাবেলা করতে পারি সে বিষয়টি কিছুটা ডক্টর কায়কোবাদের কথায় এসছে, আমি ও কথাতে পরে যাব। প্রথম কথা হচ্ছে যে আমরা শিক্ষার মান উন্নয়নের জন্য, যেটা মহাপরিচালক মহোদয় বলেছেন যে আমরা সৃজনশীল পদ্ধতি চালু করেছি, নকল এখন প্রতিরোধ হয়েছে, জিরো টলারেন্সে আসছে, সেই বিষয়টি যদি আমরা সাবজেক্টিভ বিষয়টি সামনে না এনে যদি অবজেক্টিভ বিষয়টি আনি, তাহলে প্রথমেই আসে যে পুরা প্রক্রিয়াটা যদি আমরা মান উন্নয়নের উপযোগী, যেটা সামঞ্জস্যহীনতার কথাটা যেটা এসছে অন্য প্রেক্ষাপটে কায়কোবাদ সাহেবের কথায়, আমি সেই সামঞ্জস্যহীনতার বিষয়টি যদি আলোকপাত করি, তাহলে জিরো টলারেন্সে নকল বন্ধ হওয়া, আর এই যে সর্বক্ষেত্রে এখন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ফাঁস হওয়া, আর আমাদের জাতীয় অবজেক্টিভ হচ্ছে শিক্ষার মান উন্নয়ন এবং মান নিয়ন্ত্রণে রাখা, এটার মধ্যে কিন্তু কোনো সামঞ্জস্যতা নেই। তার মানে আমরা নকল বন্ধ হওয়ার সুফল পাচ্ছি না। এখন এই প্রক্রিয়াটার মধ্যে যদি আমরা তাকাই যে এই কাজটা করার জন্য রাষ্ট্র যে সমস্ত জনবল নিয়োগ করেছে বা যে সমস্ত জনবল কাজ করছে, তারা এইসব প্রক্রিয়ায় তাদের সক্ষমতা দেখাতে সক্ষম নয়, যে কারণে রাষ্ট্র এখানে ব্যর্থ হচ্ছে। এখন আমরা ফিরে আসি যে আমরা কি ধরনের জনবল নিয়োগ করছি, কি ধরনের জনবল উপযুক্ত হচ্ছে, তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। ম্যাডাম বলেছেন যে এই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার সঙ্গে একটা আর্থিক সংযোগ থাকতে পারে বা আছে। আগে যখন ফটোস্টেটের দোকানে হতো, এখন তো ফেসবুকে সেই আর্থিক। এখন আসা যাক এইটা প্রকাশ কোন প্রক্রিয়ায় হচ্ছে কি হচ্ছে না, সেটা আমি এটাকে সেকেন্ডারি, আমি প্রাথমিকভাবে বা মুখ্যভাবে ধরছি না। আমি ধরছি যে ফাঁস হওয়াটা একটা সিস্টেমের মধ্যে দিয়ে ফাঁস হচ্ছে, তার মানে সিস্টেম লিক প্রুফ নয়, সিস্টেম সক্ষম নয় এটা প্রোটেক্ট করতে। সিস্টেম সক্ষম হলে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে এটা ফাঁস করতে পারার সক্ষমতা অর্জন করার কথা নয়। তার মানে আগে আমি আমার নিজের দিকটার সক্ষমতার বিষয়টি বিবেচনা করি। এখন আসেন, এখন পর্যন্ত আজকে পর্যন্ত যেটা কায়কোবাদ সাহেবের কথায় এসছে, আমিও তার কথা
মানে সর্বতোভাবে সমর্থন করি যে পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়াটা আজকে নতুন নয়, এটা কোনো ব্যতিক্রম ঘটনা নয়, এটা স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। এমন একটা ঘটনা রাষ্ট্র আইডেন্টিফাই করতে সক্ষম হয়নি যে কোন প্রক্রিয়ায় কারা কিভাবে জড়িত ছিল, কোন পদ্ধতিতে এটা হয়েছে। শিক্ষা পদ্ধতি, ডিজিটাল পদ্ধতি বা কম্পিউটারাইজেশন সমস্ত কিছুর অনেক উন্নত হয়েছে, কিন্তু এই সব পদ্ধতিগুলো উন্নত করার ব্যাপারে বা এই উন্নয়নের ব্যাপারে রাষ্ট্র মনোযোগী হয়নি। অর্থাৎ এই সিস্টেমের সঙ্গে যারা জড়িত আছে তারা কেউ মনোযোগী নয়। সুতরাং আজকের প্রেক্ষাপটে যদি আমরা বলি যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে সুতরাং এটা ষড়যন্ত্র করে সরকারের সুনাম নষ্ট করা হচ্ছে, এটা বলে যদি আমরা এটাকে আত্মতৃপ্তি পেতে চাই তাহলে আমি মনে করি ভুল হবে। ষড়যন্ত্রই হোক আর আর্থিকভাবে লাভবান করাই হোক আর অসাধু ব্যবসা প্রতিষ্ঠিত করার জন্য কোনো চক্র, দালাল চক্র বলেন, গোষ্ঠী চক্র বলেন, মাফিয়া চক্র বলেন, সিন্ডিকেট বলেন, এগুলো তৈরি হয়ে গেছে, বোঝা যাচ্ছে। এবং তারা রাষ্ট্রের থেকেও অনেক বেশি শক্তিশালী, কারণ রাষ্ট্র তাদেরকে আইডেন্টিফাই করতে পারছে না, রাষ্ট্র তাদেরকে চিহ্নিত করতে পারছে না, রাষ্ট্র তাদের নির্মূল করতে পারছে না। সেই জায়গাটাই হচ্ছে আমাদের উদ্বেগের বিষয়। এই বিষয়টি নিয়ে আমি যাব অধ্যাপক ফাহিমা খাতুনের কাছে, যে উনি বলছেন রাষ্ট্র চিহ্নিত করতে পারছেন, আপনি বলেছেন যে বিভিন্ন সময় তদন্ত কমিটি হয়েছে। আমরা দেখি যে তদন্ত কমিটির রিপোর্ট, কোন তদন্ত কমিটির রিপোর্ট আমরা এখন পর্যন্ত কার্যকর বা তদন্ত কমিটির রিপোর্ট দিয়েছি কিনা জানি না। বিশেষ করে একেবারে সর্বশেষ যে ঢাকা বোর্ডের যে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করা হলো, আপনারা সময় দিয়েছিলেন 15 দিনের মধ্যে সে রিপোর্ট দিতে হবে। আমাদের 15 কর্মদিবস। আচ্ছা, সেটাও জানি না সেটার অবস্থা একই অবস্থা হবে কিনা। আমাদের হিসাবে আমরা যেটা ডাটা কালেকশন করেছি যে 62টি তদন্ত কমিটি এই পর্যন্ত হয়েছে, কোন তদন্ত কমিটির রিপোর্ট আমরা অন্ততপক্ষে সাংবাদিকরা প্রকাশ হতে দেখিনি, এবং আমরা এখন পর্যন্ত জানি না প্রশ্নপত্র ফাঁসের জন্য 3 থেকে 10 বছর কারাদণ্ডের বিধান আছে, আজ পর্যন্ত কারো জেল জরিমানা হয়েছে কিনা। তো এই বিষয়টি আপনি কিভাবে দেখবেন? এবং যেটা অভিযোগ করলো মানে এখানে যেটা উনি বলেন সিস্টেমে যাদেরকে নিয়োজিত করা হয়েছে তাদের ত্রুটি ছিল বা তারা পারছে না, তো সিস্টেমের একজন আপনি। প্রথমে যে কথাটুকু বলবো সেটি হলো যে কায়কোবাদ সাহেব বলেছেন যে পরীক্ষার এই যে জনবল, সেই জনবলের সক্ষমতার অভাব ছিল এবং সিস্টেমটা অবশ্যই আইসিটি প্রশ্ন চালু করে আইসিটির মাধ্যমে যদি আমরা ইমেইলে প্রশ্নপত্র দিয়ে দিই তাহলে সেইভাবে সম্ভব এটা প্রতিরোধ করা। আমি বলবো যে আমি এই পরীক্ষার প্রশ্নপত্রের সাথে সম্পূর্ণভাবে জড়িত ছিলাম 12 পর্যন্ত, তাই আমি জানি যতদিন আপনি বোর্ডের চেয়ারম্যান ছিলাম। তো সেইভাবে আমি যেটা বলবো যে আমাদের এই 3,000-3,500 পরীক্ষা কেন্দ্রকে নিয়ে আমরা যখন পরীক্ষাটা নেই তখন কিন্তু আসলে তার ক্ষেত্রে এইভাবে ইমেইলে প্রশ্ন পাঠিয়ে যে লজিস্টিক সাপোর্টটা আমাদের দরকার কেন্দ্রের একেবারে প্রত্যন্ত অঞ্চলে, সেটা আমাদের দেয়া কারো পক্ষেই লজিস্টিক সাপোর্টটা পরিপূর্ণভাবে দেয়া সম্ভব নয়। আমি একটু বলতে চাচ্ছি যে এ নিয়ে ভাবা হয়েছে বা আমরা একটা কর্মশালা যে আমরা চিন্তা করতে পারি, তার আগে আমি বলছি যে সেইটা করা সম্ভব নয়। লজিস্টিক সাপোর্টটা আমরা এখনো সেইভাবে দিতে পারবো না ইমেইলে প্রশ্ন একেবারে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানো পর্যন্ত। আর তিনি যেটা বললেন যে কেন্দ্রে প্রশ্ন পৌঁছানো হয়, কেন্দ্রে কিন্তু প্রশ্ন পৌঁছানো হয় পরীক্ষার 1 ঘন্টা আগে। প্রশ্নপত্রগুলো আমরা ডিসি অফিসে ট্রেজারিতে থাকা হয় এবং ট্রেজারি থেকে প্রশ্নপত্রগুলো সর্টিং করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয় পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগে। সুতরাং এই যে আমাদের, আমি অবশ্যই বলছি যে আমাদের পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন, মডারেট করা, তারপরে সেটা বিজি প্রেসে দেয়া, বিজি প্রেস থেকে ছেপে আবার সেটা ট্রেজারিতে যাওয়া, এই যে প্রসেস, এই প্রসেসে অবশ্যই এবার একটা লিক হয়েছে, সেই লিকটা খুঁজে বের করার জন্যই কিন্তু তদন্ত কমিটি। এই লিকটা যে প্রশ্নপত্র ফাঁসের কথা আপনারা বললেন, যে পাবলিক পরীক্ষায় জেএসসি, এসএসসি, এইচএসসি এই 3টার দায়িত্ব আমি নিয়েই বলছি যে 3টা পরীক্ষায় কিন্তু অদ্যাবধি প্রশ্ন ফাঁস হয়নি। 2003-এর দিকে হয়েছিল, হওয়ার পরেই কিন্তু আজকের যে সিস্টেমে আমরা পরীক্ষাটা নেই, যে পরীক্ষার প্রশ্ন পদ্ধতিটা হয়, সেই পদ্ধতিটা চালু হয়েছে 2003-এর পরে 4-5 থেকে। আমাদের এই সমস্যা উদ্ভাবন করে সমস্যাটাকে ফেস করেই আমরা নতুন একটা সিস্টেমে গেছি। এখন আবার যখন এবার আমরা 2013-তে এসে দেখলাম যে প্রশ্ন ফাঁস হচ্ছে, লিকটাকে খুঁজে বের করার জন্যই কিন্তু আমাদের তদন্ত কমিটি, এবং অবশ্যই যারা দোষী সাব্যস্ত হবে তাকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির
কাঠগড়ায় দাঁড়া করাবো। এবং এই লিকটার ক্ষেত্রে আমি কিন্তু বলছি না যে যারা এর সাথে জড়িত, যারা ফেসবুকে দিচ্ছেন তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়টাই শুধু না, অবশ্যই আমাদের এখানে দায়ভার নিতে হবে এবং দায়ভার আমরা নিয়েই বলছি যে আমরা লিকটা খুঁজে বের করব, খুঁজে বের করে অবশ্যই প্রয়োজনে ওয়ার্কশপ করে এবং অন্যান্য যারা বুদ্ধিজীবী শিক্ষাবিদ আছেন তাদের মতামত নিয়ে আমরা হয়তো নতুন একটা পদ্ধতিতে যাব। তবে সেই পদ্ধতিটা অবশ্যই লজিস্টিক সাপোর্ট দেওয়া যায় এমন একটি পদ্ধতি নিয়েই আমরা সামনের দিকে এগোবো এবং সেই চেষ্টা সেই চিন্তা আছে বলেই আমরা প্রশ্নপত্র নিয়ে তদন্ত কমিটি করেছি এবং এই তদন্ত কমিটির যে রিপোর্ট সেই রিপোর্ট না হোক আপনারা কার্যক্রমটা অবশ্যই আলোর মুখ দেখবে এবং সকলে জানবেন বলেই আমি বিশ্বাস করি। জি স্যার, আপনি যেটা বলা হয় সৃজনশীল পদ্ধতির বিষয়টি, যে সৃজনশীল পদ্ধতিতে মানে প্রশ্নপত্র, সৃজনশীল পদ্ধতির প্রশ্নপত্র একেবারে যেটা মানে জিনিসটা হচ্ছে যে সৃজনশীল পদ্ধতি করার মানে মানে আমাদের মূল্যায়ন যে বিষয়টি, মূল্যায়নের পদ্ধতি চেঞ্জ করা, সৃজনশীল পদ্ধতিতে যদি মূল্যায়নের পদ্ধতি যদি চেঞ্জ না করে, সৃজনশীল পদ্ধতিতে আমরা এসেছি ঠিকই কিন্তু মূল্যায়নের পদ্ধতিতে আমরা কোনো পরিবর্তন আসেনি। সৃজনশীল পদ্ধতিতে বলা হচ্ছে যে এখানে পরীক্ষার্থীরা সবকিছু বই পড়েই জানবেন এবং বই পড়ে তারা জানবে সবকিছু, কিন্তু এখন সেই তাদের যে খাতার যে মানে সেই কোচিং নির্ভর শিক্ষা, সেই যেটা আগে ছিল সৃজনশীল পদ্ধতির আগে, এখনো সেই পদ্ধতিই রয়ে গেছে। কোচিং মানে সৃজনশীল পদ্ধতিটাই আবার এখন কোচিং নির্ভর হয়ে গেছে, যার কারণে সেই আগে যখন প্রশ্নপত্র ফাঁসের একটা প্রবণতা ছিল, এখনো সেই মানে আমাদের মূল্যায়ন পদ্ধতির পরিবর্তন না হওয়ার কারণেই কোচিং পদ্ধতিরও পরিবর্তন হয়নি বা কোচিং নির্ভরশীলতারও পরিবর্তন হয়নি। আপনি কি বলবেন এই বিষয়ে? গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা হয়েছিল তার পরিসংখ্যান হলো এই, জিপিএ 5 প্রাপ্ত 55% জন ছাত্র ফেল করেছে সর্বোচ্চ জিপিএ নিয়ে। আমি স্কুল কলেজে পড়াই না, তো যারা পাশ করে আসে তাদের পড়াই। তো আমি এখন মনে করতে পারছি না যে আমাদের শিক্ষা ব্যবস্থা কোনো রকম উন্নতি হয়েছে। আমি দেখছি না, আমি যাদের পাই। এমন হতে পারে যে যারা এভারেজ তারা বেটার হচ্ছে, পরিবর্তন হয়েছে, জি জি, কিন্তু এভারেজ যারা তাদের থেকে ভালো। আমরা কোচিং সেন্টারের বিরুদ্ধে আমরা বিশুদ্ধার করি, কোচিং সেন্টার করি, কিন্তু আমি আমার সন্তানকে নিয়ে কোচিং সেন্টারে যাই, প্রশ্ন করি না, জি, তারা মূল্যায়নও করে না। কিন্তু কোচিং সেন্টার থেকে আসলে ওরা মেডিকেল কলেজে চান্স পায়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। তাহলে হোয়াট ইজ রং ইন দেম? মানুষকে তো বললে হবে না যে কোচিং সেন্টারে যেও না, এমনিই পারবে না। তারা দেখছে যে কোচিং সেন্টারে পড়লে ওরা পারে, তাই না? আর এটা হলো যে আমাদের ইউনিয়ন পর্যায়েও নাকি তথ্য কেন্দ্র খোলাটোলা হয়েছে। আমাদের যতগুলো কেন্দ্র আছে, আমার ধারণা কেন্দ্রে ইমেইল ফ্যাসিলিটি থাকার কথা। তাছাড়া সরকার এত কি খরচ করছে কেন? যদি ইউনিয়ন পর্যন্ত পৌঁছাতে পারে, তো ইউনিয়ন পর্যন্ত তো আমাদের এই কেন্দ্রগুলো নেই, তাই না? কেন্দ্রগুলো আরো বড় জায়গায়, আমাদের যতগুলো ইউনিয়ন আছে তার চেয়ে অনেক অনেক কম কেন্দ্র। সেখানে অবশ্যই একটা ফটোকপিং মেশিন, একটা প্রিন্টার, ইমেইল গ্রহণ করার ক্ষমতা, এগুলো যদি না থাকে সেটা আমাদের সেটা করতে হবে। আমার মনে হয় যে অসংখ্য মানুষ যখন একটা প্রসেসে ইনভলভড হয়, হোক সেটা আমাদের প্রেস কিংবা যারা প্রশ্নপত্রের সাথে সম্পর্কযুক্ত, সেখানে তো একটা সম্ভাবনা থাকেই ফাঁসের, তাই না? আর তাছাড়া আমাদের তো নৈতিক অবস্থানটা ক্রমশত ঠুনকো হচ্ছে। কারণ আমি যখন স্কুলের ছাত্র ছিলাম, একটা বইতে আমি ভুল খুঁজে পেতাম না। এখন যে কোনো বই আমাকে দিলে আমি বলতে পারি প্রত্যেক পাতায় আমি ভুল পাবো, তাই না? সুতরাং আমাদের একটা পরিবর্তন, মানসিক পরিবর্তন হয়েছে, পরিবর্তনটা ঋণাত্মক হয়েছে। সুতরাং আমরা যদি ধরে নেই যে শত শত মানুষ আমাদের প্রশ্নপত্র ছুঁইবে, স্পর্শ করবে এবং তারপরেও ওই প্রশ্নটা হবে না আর কি, না ফাঁস হবে না, তাহলে এটা একটু বেশি চাওয়া হচ্ছে আর কি। আমার মনে হয়
এটা অত সহজ নয়। একজন দর্শক অপেক্ষা করছেন, আমরা তার প্রস্তুতি নিয়ে নিই। যে দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রামের বাসখালী থেকে আলম খান বলছি। জি বলেন। আমার বাচ্চা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। আমার প্রশ্ন হলো চেয়ারম্যান মহোদয়ের কাছে, যে পরীক্ষা আমরা যখন দিতাম তখন ডেলি দুটো হতো, এবার এত বেশি গ্যাপ হচ্ছে, 5 দিন 7 দিন। গতকাল একটা পরীক্ষা হলো, 17 দিন পরে একটা পরীক্ষা। যারা প্রশ্নপত্র ফাঁস করে তারা তো অনেক সুযোগ পেয়ে যাচ্ছে। এই পরীক্ষার গ্যাপটা কি কমানো যায় না? ধন্যবাদ আপনাকে। একজন অভিভাবক প্রশ্ন করেছেন যে গ্যাপের সুযোগ নিয়ে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। হ্যাঁ, অবশ্যই গ্যাপটা বেশি হচ্ছে, এবং আমি তো প্রথমেই বললাম যে আমাদের কিন্তু এখন নতুন করে ভাবার সময় এসেছে, এবং তদন্ত রিপোর্টের পরে আমরা অবশ্যই ওয়ার্কশপ করে সবার মতামত নিয়ে আমরা নতুন পদ্ধতিতে যাব। তবে আমি বারবারই বলছি যে কায়কোবাদ সাহেব যে সিস্টেমের কথা বলছেন এবং পরীক্ষার শিক্ষার মান নিয়ে যতটা হতাশ হচ্ছেন, যতটা ঋণাত্মক ভাবছেন, আমি কিন্তু ততটা ঋণাত্মক ভাবতে পারছি না। কেননা সেই ক্ষেত্রে কিন্তু ইউনিভার্সিটির যে শিক্ষার ব্যবস্থা, সেক্ষেত্রেও কিন্তু আমরা প্রাচ্যের অক্সফোর্ড বলতাম ঢাকা ইউনিভার্সিটিকে। আমরা যখন পড়তাম গর্ব করতাম। এখন কিন্তু সেই অবস্থা শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও নেই, অনেক ক্ষেত্রেই কিন্তু এ থেকে আমরা অনেক সরে এসেছি। তাই এইভাবে বলার আগে, হ্যাঁ, এইভাবে বলার আগে আমার মনে হয় যে আমাদের যে মাধ্যমিক এবং প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যে বেজের ক্ষেত্রে আমরা যে একটা ইতিবাচক পরিবর্তন এনেছি, সেটা কিন্তু সর্বত্রই স্বীকৃত। আমরা সমালোচনার জন্য সেটাকে সমালোচনা করা উচিত না। আর প্রশ্নপত্র ফাঁস, আমি বারবারই বলছি যে পাবলিক পরীক্ষার ক্ষেত্রে এইবারই প্রথম ঘটেছে অনেক বছর পরে, এবং সেটাকে আমরা অবশ্যই চেক দেওয়ার জন্য এবং প্রতিরোধ করার জন্য যা যা করা দরকার আমরা সবই করব। আরেকটা বিষয় যে অথবা কায়কোবাদ যেটা বললেন যে ইউনিয়ন তথ্য কেন্দ্রের কথা বলে, আমার শুধু একটু জানতে ইচ্ছা করে যে এই বিষয়টি নিয়ে আদৌ শিক্ষা মন্ত্রণালয় বা আপনি একসময় শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ছিলেন, তো কখনো চিন্তা ভাবনা এসছে কিনা যে এটাকে আমি কাজে লাগাতে পারি কিনা? সরকারেরই তো একটি অঙ্গ। আমার অভিজ্ঞতা থেকে আমার যেটা মনে হয় যে সৃজনশীল প্রশ্নপত্র আপনি নিশ্চয়ই দেখেছেন, আপনার ছেলেমেয়েরা পড়াশোনা করে নিশ্চয়ই। তো সেক্ষেত্রে সৃজনশীল পরীক্ষার প্রশ্ন যে 10-12 পৃষ্ঠার প্রশ্নটি হয়, সেই প্রশ্নটি আধা ঘন্টা আগে ইমেইলে পাঠিয়ে, সেই আমাদের এক একটা পরীক্ষা সেন্টারে পরীক্ষার্থী থাকে হয়তো 2000-3000, এবং ইউনিয়ন পর্যায়ে পরীক্ষা সেন্টার আছে। কেননা আমরা এখন চেষ্টা করি যে পরীক্ষা সেন্টারটা খুব কাছাকাছি হওয়ার জন্য ছাত্রদের জন্য। তো সেক্ষেত্রে 10-12 পৃষ্ঠার প্রশ্ন, 3000 প্রশ্ন আধা ঘন্টায় ছাপিয়ে প্রতিটি রুমে 3000 বাচ্চার পরীক্ষা নিতে গেলে নিশ্চয়ই একাধিক কক্ষ ব্যবহার করতে হবে। সেইভাবে প্রশ্নটা দিয়ে পরীক্ষাটা নেওয়া কিন্তু সম্ভব নয়। তার মানে তাহলে আমার ইমেলের প্রশ্নটা পাঠাতে হবে মিনিমাম 2 ঘন্টা 3 ঘন্টা আগে। 2 ঘন্টা 3 ঘন্টা আগে যদি পাঠাই, তাহলে সেখানেও কিন্তু দুর্নীতি হতে পারে, এবং লিক হওয়া নয় শুধু, আমরা এমন অনেক দেখেছি। যেমন আমি যখন বোর্ডে ছিলাম, আমি যখন শুনেছি যে অমুক সেন্টারে পরীক্ষার প্রশ্নটা 9টার সময় দিয়ে দেওয়া হয়, দিয়ে তারপরে সেখানে বাচ্চাদের বলে দেওয়া হয় এমসিকিউ, আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে বোর্ডের কর্মকর্তাদের সেখানে পাঠিয়েছি, এবং পরীক্ষার 9টা কেন তার আগেই আমি কর্মকর্তাদের পাঠিয়েছি। সুতরাং আমরা যদি ভাবি যে 2-3 ঘন্টা আগে আমরা পরীক্ষার প্রশ্নটা ইমেলে পাঠাবো, তারপরে সেটা ফটোকপিয়ার মেশিন দিয়ে 12 পৃষ্ঠা 3000 কপি করবেন, তাহলে কিন্তু স্বল্প সময়ে সেটা সম্ভব নয়। এটা আমার মনে হয় যে এটা বিষয়টি বলছেন যে একেবারে যারা পরীক্ষা কেন্দ্রে থাকেন, যারা অভিভাবক থাকেন, যারা সবার ভিতরে একটা প্রবণতা থাকে যে তাদের এলাকার ছেলেমেয়েরা যেহেতু একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা, ভালো স্কোর করার পরীক্ষা, কিভাবে ভালো করানো যায়, এখানে তো একটা নৈতিকতার বিষয় আছে যে মানে এখানে ওই সিস্টেমটাকে ফলো না করে যে আমার কেন্দ্রের বা আমার ছেলেমেয়েরা যেন ভালো করে, যে দ্রুত আগে এমসিকিউ আগে দিয়ে দেওয়া, তো খুবই নিন্দনীয় বিষয়। এখন যে প্রশ্নগুলো এসছে, আজকের যে আলোচ্য বিষয়, সেখানে কি পদ্ধতিতে এটা প্রোটেক্ট করা যেতে পারত সে বিষয়টি আমি আলোকপাত করতে চাচ্ছি না। আমি যে বিষয়টির উপরে কনসেন্ট্রেট করতে চাচ্ছি, শুরুতেই আমার প্রথম কথার মধ্যে যেটা এসেছিল, এবং আমাদের মহাপরিচালক মহোদয় যে কথাগুলো এসছেন, আপনি যে প্রসঙ্গটা বলেছেন যে 64টা তদন্ত হয়েছে, সেই তদন্তের কি ফলাফল হয়েছে সাংবাদিকরা জানে না, সাধারণ মানুষ জানে না।
উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে এই যে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি উনি বলতে চেয়েছেন যে 2003 সালে হয়েছে, তারপরে হয়নি, এবারই প্রথম। এসব কথাবার্তা যেভাবেই আসুক না কেন, এই পুরা শিক্ষা পদ্ধতিতেই ক্রমান্বয়ে বিপর্যয়ের সম্মুখীন বা বিপর্যয়গ্রস্ত হচ্ছে, সেখান থেকে আমরা বের করে আনতে পারছি না। এই বিষয়টি যেভাবেই আমাদের মহাপরিচালক মহোদয় দেখুন না কেন, সেটা বোধহয় আজকে সেই কথা টিকবে না। আমাদের স্বীকার করে নিতে হবে যে আমাদের শিক্ষা পদ্ধতির বিপর্যয়ের হাত থেকে আমরা বাঁচাতে পারছি না। আজকে প্রশ্নপত্র ফাঁস নিয়ে এসছে, কিছুক্ষণ আগে মূল্যায়ন নিয়ে কথা আসলো, যে সৃজনশীল প্রশ্ন আমরা তৈরি করেছি, কিন্তু মূল্যায়নের জায়গায় উন্নয়ন হয়নি, এবং যে সমস্ত শিক্ষকরা মূল্যায়ন করেন তাদের সক্ষমতা উপযোগী হয়নি, অর্থাৎ সামঞ্জস্যতা আসেনি, সঙ্গতিপূর্ণ হয়নি, এবং সেই মূল্যায়নে ব্যাপক পরিমাণ বিপত্তি ঘটেছে, যার ফলাফল আসছে এত বেশি মানে আপনার সিজিপিএ পাস পাওয়ার নেমেছে। এবং শিক্ষকরা যারা খাতা দেখেন তারা অনেক অজুহাতেই এইসব বিষয়গুলো আমাদের সামনে এনেছে, এবং আমরা দেখেছি আমাদের ভাই ভাস্তে যারা আছে, কেউ শিক্ষক, কেউ ছাত্রী, শিক্ষিকা, তারা করছে, তাদের সঙ্গে আমাদের ব্যক্তিগত পর্যায়ে মত বিনিময় হয়। এই হচ্ছে বেসিক কথা। কোচিং নির্ভর যে শিক্ষার কথা এসছে, আমি বলতে পারেন একটা প্রজেক্ট চালাই। আমার একটা পাইলট প্রজেক্ট আছে গ্রামে, সেখানে 6 বছর ধরে আমি নিজে পরীক্ষা নিই এবং ক্লাস 3 ছেলে মেয়েদের নিই। যখন পরীক্ষা নেওয়া শুরু করেছিলাম তখন কোচিং সেন্টার বা তথাকথিত কিন্ডার গার্ডেনের কোনো ছেলেরা সেখানে পরীক্ষা দিত না। এখন 35টা কিন্ডার গার্ডেনের কোচিংয়ে ছেলে মেয়েরা আছে, তারা সবচেয়ে ভালো করে, এবং তাদের দেখা যাচ্ছে যে তারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ তারাই হয়, এবং তাদেরকে ঠেকানোর জন্য কোটা সিস্টেম করে দেওয়া হয়েছে, যে তাদেরকে 50টার মধ্যে 10টার বেশি দেওয়া হয় না। এবং আপনি যেটা বলতে যাচ্ছেন যে আমাদের শিক্ষা ব্যবস্থা কোচিং এর বাইরে বের হতে পারছে না। মানে কি, কোচিং নির্ভর হয়ে যাচ্ছে। কোচিং কোয়ালিটি কম্পারেটিভ সরকারি পদ্ধতি বা আপনার যে পাবলিক সেক্টরে যে এডুকেশন আমরা দিচ্ছি, তার প্যারালালি কোচিং প্রতিযোগিতায় টিকে আছে, এবং শুধু টিকে আছে না, কোচিং অপরিহার্য হয়ে উঠছে। মানে সেই জায়গাগুলো স্কুলে যায় না, কিন্তু কোচিং এ যাওয়াটা মাস্ট। এবং স্কুলে যদি স্কুলে আপনি যদি যান, স্কুলের উপস্থিতি ভয়াবহ রকমের অনুপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, এবং সেখানে শিক্ষকরা তাদের পড়ানো লাগে না, তারা শুধু বছরের শেষে পরীক্ষা নেয়। এইভাবে নেমে গেছে গ্রামের সমস্ত শিক্ষা স্কুলগুলো। একটা স্কুল পাবেন না যেখানে উপস্থিতির হার সন্তোষজনক। এবং জিরো টলারেন্সের কথা যেটা উনি বলেছেন, আমি বলবো যে আমরা অনুপস্থিতিটাকে জিরো টলারেন্সে নিয়েছি। আমরা উপস্থিতি এনশিওর করতে পারছি না, করছি না। তদন্ত রিপোর্টের কথা বলেছেন, যে সমস্ত স্কুলে কাবি খা অমুক তমুক এসব ব্যাপারে টাকা দেওয়া হচ্ছে, সে সমস্ত টাকা কোথায় খরচ করা হচ্ছে, যখন কমপ্লেন হয় বোর্ড থেকে তদন্ত কমিটি যায়, তদন্ত কমিটি সেখানে যারা বেনিফিশিয়ারিজ তাদের কাছ থেকে লিখে দেওয়া তদন্ত নিয়ে এসে সেই অনুযায়ী রিপোর্ট দেয়। কি সত্যি কথা তা জানার সক্ষমতা সরকারের নেই, রাষ্ট্রের নেই। এই পদ্ধতিতে যে সমস্ত লোকজন সম্পৃক্ত আছে তারা সবাই কোনো না কোনোভাবে এই সিস্টেমের বেনিফিশিয়ারিজ। এবং সে বিষয়টি যদি উনি বলেন, আমি ওনাকে বলবো যে দেশের শিক্ষাবিদদের দিয়ে আপনারা একটা তদন্ত কমিটি করেন, নিরপেক্ষভাবে ওই তদন্তের প্রতিবেদন নিয়ে পুরা শিক্ষা সম্পর্কে মূল্যায়ন করেন। আপনারা যদি রিয়েলি আন্তরিক হন, তাহলে যে 64টা তদন্ত রিপোর্টের কথা জোবায়ের সাহেব বলেছেন, সেটা পাবলিকলি আপনারা ওয়েবসাইটে দিয়ে জনগণের কাছে প্রকাশ করেন, প্রকাশ করে মতামত জানতে চান যে এখান থেকে আমাদের শিক্ষাটাকে কেমনে করে বের করে আনা যায়। যদি এরকমভাবে এসে দাবি করতে থাকেন যে শিক্ষায় আমরা উন্নতি করেছি, মান উন্নয়ন করেছি, আর আমাদের মতো লোকেরা এসে যদি আপনাদের সেই কথা আপত্তি জানিয়ে যেতে হয়, আমরা যদি আপনাদের সাথে সংহতি জ্ঞাপন করতে না পারি, সেটা আমাদের দুর্ভাগ্য যে আমরা পারলাম না। রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এই দায়িত্ব যখন এভাবে ব্যাখ্যা করে, তখন যখন আমরা তার সঙ্গে একমত না হতে পারি না, তখন আমাদেরও দুর্ভাগ্য, জাতিরও দুর্ভাগ্য। সুতরাং আমরা কিভাবে একমত হতে পারি, আমরা কিভাবে এক সুরে কথা বলতে পারি, এবং কিভাবে দেশের এই শিক্ষাটাকে আগিয়ে নিতে পারি, সেইটা আপনাদের দায়িত্বে থেকে, আপনাদের ক্ষমতায় থেকে, আপনাদের চেয়ারে থেকে সেই দায়িত্বটা পালন করেন। তাহলে দেখবেন যে দেশের শিক্ষা পদ্ধতির উন্নয়ন সত্যিই হয়েছে, এ নিয়ে কোনো বিতর্ক নেই। ধন্যবাদ আপনাকে। তবে আমি আবারও বলবো যে শিক্ষার যে হতাশ চিত্র তিনি আঁকলেন, আমি সেরকম চিত্র দেখি না। আমি আপনাকে অনুরোধ করব যে একজন সাংবাদিক হিসাবে আপনি গ্রামের স্কুলগুলোতে যাবেন। আমিও কিন্তু গ্রামে রেগুলার যাই, এবং গ্রামের স্কুলগুলো শুধু মহাপরিচালক হিসেবে নয়, চেয়ারম্যান হিসেবে নয়, আমি একজন গ্রামের মানুষের সাথে মিশে আমি স্কুলগুলো পরিদর্শন করি, এবং স্কুলগুলোতে সত্যিকার অর্থে যে পরিবর্তনটা হয়েছে সেটা হলো যে আগের মতো কিন্তু স্কুলে অনুপস্থিতির হার ততটা নেই। এক্ষেত্রে আমরা কিছু কাজ করেছি।
আমরা উপবৃত্তি যেটা দেই সেই উপবৃত্তিতে উপস্থিতির হার একটা নির্দিষ্ট পরিমাণে থাকতে হয় এবং কিন্তু সেই স্কুল আর কোচিং সেন্টার বিষয়টি এইটি নিয়ে কথা হচ্ছে যে স্কুল কোচিং সেন্টার আমাদেরকে মানে অনুপস্থিতির কথা বলা হচ্ছে যে স্কুলে না গেলেও হয় কিন্তু কোচিং সেন্টারে না গেলে হয় না, অবস্থাটা এমন দাঁড়িয়ে গেছে। এমনই যদি দাঁড়ায় তাহলে ভিকারুননিসায় ভর্তির জন্য বা ঢাকা কলেজে ভর্তির জন্য আপনারা গার্জিয়ানরা এতটা উদ্গ্রীব হন কেন? আপনি একটা কোচিং সেন্টারে ভর্তি করে দিবেন এবং বাচ্চাকে সেখান থেকে পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করিয়ে পাশ করিয়ে নিয়ে আসবেন, তাহলেই তো হয়। তাহলে কেন ভিকারুননিসার জন্য আপনারা এত উদ্গ্রীব থাকেন, ক্রেজি থাকেন, এবং ঢাকা কলেজ বা বড় বড় স্কুল কলেজগুলোর জন্য আপনারা ক্রেজি থাকেন? আমাদের যে সমস্যাটা, মূল সমস্যাটাই সবাই যেতে হবে, সেটা হলো যে আমাদের ছাত্র সংখ্যা যা, আমাদের 4 কোটি এখন ছাত্রছাত্রী আছে প্রায়। এই 4 কোটি ছাত্রছাত্রীর জন্য ছাত্র অনুপাতে যে শিক্ষক আমাদের দেয়া উচিত সেই শিক্ষকটা কিন্তু এখনো আমরা দিতে পারিনি। আমাদের পরিকল্পনা হলো 30 জন ছাত্রের জন্য একজন শিক্ষক, সেই শিক্ষক কিন্তু আমরা দিতে পারছি না। আমাদের বেসরকারি স্কুল কলেজগুলোর জন্য শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটায় আমরা অনেকভাবে চেষ্টা করছি যে প্রক্রিয়ায় একটা পরিবর্তন আনা এবং যোগ্য ব্যক্তি শিক্ষক হিসাবে নিয়োগ পাওয়া। সেটা কিন্তু এখনো আমি বলছি যে সেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটাই কিন্তু আমরা একটা সুস্থ সুন্দর অবস্থা এখনো আনতে পারিনি। সেটা যদি ব্যর্থতা বলেন, সেই দায়ভার তাহলে পুরো জাতি নেবে। কেননা জাতির ক্ষেত্রে এটা প্রশ্ন যে আমাদের জনসংখ্যার তুলনায় শিক্ষক বা আমাদের প্রশাসনে যারা আছেন সবার সংখ্যা এত কম যে সেটা দিয়ে আমরা এখনো মেকআপ করতে পারছি না। কিন্তু আমাদের যে জনসম্পদ আছে, যে আমাদের দক্ষ জনশক্তি আছে, তাকে নিয়েই কিন্তু আমরা চেষ্টা করছি এবং এই চেষ্টার ক্ষেত্রে আমাদের আন্তরিকতার অভাব নেই। তবে নৈতিক অবক্ষয় যেটা ঘটেছে সেটা শুধু শিক্ষক নয়, পুরো জাতির ক্ষেত্রেই একটা নৈতিক অবক্ষয় তো ঘটেছেই, যার জন্য আমরা আজকে কোচিং সেন্টারকে আমরা বলতে চাচ্ছি যে একটি প্রাতিষ্ঠানিক শিক্ষার পরিপূরক নয়, পরিপূরকের চাইতে আরো উপরে এসে দাঁড়িয়েছে। সুতরাং এই বিষয়গুলো আমাদের ভাবতে হবে যে আমাদের অবশ্যই প্রাতিষ্ঠানিক শিক্ষার যে গুরুত্ব, সেই গুরুত্বটার কথা মনে রেখেই আমাদের যে দিকগুলো আছে, যে ফল্টগুলো আছে, সেটা থেকে কিভাবে উতরানো যায় সেটা নিয়ে সবাই সুস্থভাবে চিন্তা করতে হবে এবং সুষ্ঠুভাবে একটি সমাধান দিতে হবে জাতির সামনে, একটি ইতিবাচক সমাধান। এই ইতিবাচক সমাধানের জন্য যদি আমরা সমালোচনা করি তাহলে অবশ্যই তা থেকে আমরা একটা সুন্দর সমাধান পাবো। সেই ইতিবাচক সমাধানের পথে আসলে কি আমরা কোনো কথাবার্তা বলি, না প্রশ্নপত্র ফাঁস হলে বা কোনো ঘটনা ঘটলে আমরা কিছুদিন আলোচনা করি? বা আপনি একজন শিক্ষাবিদ হিসেবে, আপনারা একজন শিক্ষাবিদ যারা সরকারের বাইরে থেকে কাজ করেন, এরকম ধরনের কোনো তৎপরতা বা উদ্যোগ আপনাদের চোখে পড়ে কিনা, বা কি বলবেন আপনি? আজের খবর হলো পেপারে দক্ষিণ কোরিয়ার একজন পদত্যাগ করলেন, তাই না? জি, এটা গতকালকের খবর। দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী ফেরি দুর্ঘটনার দায় স্বীকার করে পদত্যাগ করলেন। উনি কিন্তু ফেরি চালাননি, উনি হি ওয়াজ নো হেয়ার অ্যারাউন্ড, তাই না? আমাদের তো ওই ধরনের সংস্কৃতি আমরা গড়ে তুলতে পারি না। আমাদের শিক্ষামন্ত্রী অস্বীকার করেন, এটা ভারতে আছে, এটা এমনকি পাকিস্তানেও আছে। পাকিস্তানে একবার একটা রেলওয়ে স্টেশনে অ্যাক্সিডেন্ট হয়েছিল, সবাই পদত্যাগ করেছিল। ইন্ডিয়াতে তো হরহামেশা হচ্ছে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে কিন্তু এই জিনিসগুলো নেই আর কি। আর হ্যাঁ, আসলে এটাই করতে হবে যে কোনো সমস্যা হলে দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করা মানে হলো আমি ওটাকে ঠিক করব না, এটাই হলো হবে, তাই না? অর্থটা দাঁড়াবে এই। আমার মনে হয় যে আমি যেগুলো বললাম আর কি, যে প্রশ্নপত্রের ব্যাপারে যেটা করা উচিত না, আমি একজন প্রকৌশলী মানুষ, হিসাব টিসাব করেছি, রিজনেবল টাইমে এই কাজটা করা যাবে আর কি। কিন্তু আমরা চাই কিনা, তাই না? আমরা চাই কিনা সেটাই আমি বলছি যে আলোচনার কথা এখানে মহাপরিচালক মহোদয় বলেছেন যে সবাইকে নিয়ে আলোচনা। তো আপনারা সেই ধরনের মানে উদ্যোগ দেখেছেন কিনা, নাকি এটা আমরা শুধু টকশোতেই বলছি? এটাকে যদি আমি বলি অলিক, তার মানে তো আমি এটা এড়িয়ে গেলাম আর কি। এটা অলিক না। আমি একজন প্রকৌশলী মানুষ, আমি খুব ভালো হিসাব করতে পারি, আমি হিসাব করে দেখছি এটা অল্প সময়ের মধ্যে এটা কিন্তু এখানে প্রস্তাব দিচ্ছেন। এখন আপনাদের মন্ত্রণালয়, আপনাদের শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়গুলোকে সবার কাছ থেকে
আহ্বান করা যে হ্যাঁ আসুন আমরা কি করতে পারি, এই বিষয় মানে এই বিষয়গুলো নিয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে কি না? অবশ্যই আছে। শিক্ষানীতি যখন আমরা করেছি তখন কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে সকলের মতামত নেওয়া হয়েছে, এমনকি বিরোধী দলের মতামত নেওয়া হয়েছে, নিয়ে আমরা ওপেন ডিসকাশন করে ওয়ার্কশপ করে তারপরে শিক্ষানীতি প্রণয়ন করেছি। তেমনি ভাবে আপনি শুনে খুশি হবেন যে আমাদের মন্ত্রণালয়ে আমাদের ইপটিজিং বা কোচিং বাণিজ্য যে কোনো সমস্যা নিয়ে আমরা যখন প্রথম সভা করি তখন কিন্তু আমরা শিক্ষাবিদ যারা আছেন, বিশেষ করে জাফর ইকবাল আছেন, রাশেদা কে চৌধুরী আছেন, প্রফেসর আব্দুল্লাহ আবু সাইদ আছেন, এইরকম আরো অনেকেই আছেন, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, অনেক শিক্ষককে নিয়েই আমরা মিটিং করেই আমরা সিদ্ধান্তগুলো কার্যকর আপনি করার চেষ্টা আপনি করি। জাফর ইকবাল স্যারের কথা বললেন, তিনি কিন্তু জাফর আমাদের ইকবাল সৃজনশীল প্রশ্নপত্রের কিন্তু একজন অন্যতম পরামর্শক। যে পরামর্শক, উনি আজকে ওনার একটা লেখায় বলেছেন যে আমি লেখার পড়েছি লেখাটা। শিরোনামটা উনি কিন্তু অভিযোগ করেছেন আপনাদের বিরুদ্ধে যে সমস্যাকেই আপনারা স্বীকার করছেন না, সমস্যাকে যে কিন্তু আমি উনি স্বীকার উনি করেই শিক্ষামন্ত্রী, বলছি কথাটা। আপনি স্বীকার করছেন, কিন্তু উনি শিক্ষামন্ত্রী সেই কথাটিকে উনি তুলে ধরেছেন যে যে গুজব বলে শিক্ষামন্ত্রী উড়িয়ে দিলেন। তো আমরা যদি সমস্যাই স্বীকার না করি তাহলে সেটা সমাধান করার পথে কিভাবে এগোবো? পদার্থবিজ্ঞানের কালকের যে পরীক্ষাটি হলো সেই পরীক্ষাটি নিয়ে কিন্তু মাননীয় মন্ত্রী গুজব বলেননি। কেননা আমরা প্রথমেই আমি কথাটা কিন্তু বলেছিলাম যে প্রশ্নটি আমরা মিলিয়েছি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পরে, আমাদের হাতে আসার পরে ফেসবুকের সাথে মিলে আমরা তার কিছুটা সত্যতা পেয়েছি, এবং সত্যতা পেয়েছি বলেই আমরা কিন্তু বাকি পরীক্ষাগুলো নিয়েও ভাবছি যে বাকি পরীক্ষাগুলো যদি আমরা যে প্রশ্নপত্র আমরা ছেপেছি সেই প্রশ্নপত্রে নেই তাহলে বিপর্যয় ঘটতে পারে। তাই বাকি পরীক্ষাগুলোর জন্য, বিশেষ করে ইম্পর্টেন্ট পরীক্ষাগুলোর জন্য আমরা বিকল্প ভাবনা ভাবছি, এবং খুব শীঘ্রই হয়তো আমরা পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগেই সেটা নিয়ে আমরা সিদ্ধান্তে যাব। এবং পরীক্ষার সময় যে গ্যাপ, সেই গ্যাপটা নিয়েও কিন্তু আমরা প্রতিনিয়তই ভাবছি, কিন্তু গার্জিয়ানের জন্য কিন্তু আমরা সেটা করতে পারছি না। আমি পরীক্ষার রুটিন করার সময় দেখেছি দুই ধরনের গার্জিয়ানই পাচ্ছেন, কেউ চাচ্ছে বেশি গ্যাপ, কেউ চাচ্ছেন কম। বোর্ড অফিস ঘেরাও করছে যে কেমিস্ট্রির আগে আপনি কেন গ্যাপ কম দিলেন, অমুক সাবজেক্টের আগে আপনি কেন গ্যাপ কম দিলেন। এই যে বিষয়গুলো আমাদের কিন্তু সবগুলো বিষয় দেখতে হয়। তারপরে যে ফিজিক্স কোশ্চেনটা যেটা আমরা বললাম যে 4টায় আমরা কিছুটা মিল খুঁজে পেয়েছি, সেক্ষেত্রেও কিন্তু এমন একজন গার্জিয়ান আমাকে রাত্রে 1টার দিকে ফোন করেছে যে যেভাবেই হোক আপনারা কিন্তু পরীক্ষাটা ক্যান্সেল করে দিয়েন না। আমাদের বাচ্চারা, হলিক্রসের একজন ছাত্রীর মা, যে আমাদের বাচ্চারা চাচ্ছে যে পরীক্ষাটা অন্তত হয়ে যাক। সুতরাং আমরা যখন পরীক্ষার্থীর কথা চিন্তা করি তখন 10 লক্ষ 12 লক্ষ পরীক্ষার্থীর যে প্রশ্ন দেখেছে সেও চাচ্ছে পরীক্ষা হয়ে যাক, আর যে সারা রাত পড়েছে বা সারাদিন পড়েছে সেও চাচ্ছে পরীক্ষাটা হয়ে যাক আমার প্রিপারেশনের মধ্যে। হ্যাঁ, এবং অবশ্যই আমি কিন্তু দায়ভার স্বীকার করছি যে আমাদের এবারের যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা উত্তরণের জন্যই আমরা তদন্ত কমিটি করে লিখটা বের করার চেষ্টা করব, এবং যে বা যারা দায়ী তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা দৃষ্টান্ত আমরা আলোচনা শেষ করার আগে আমরা এতটুকু বলে বা এই আশাবাদ করে আলোচনা শেষ করতে চাই যে তদন্ত কমিটি আপনারা করেছেন, এই তদন্ত কমিটির ভাগ্য যেন অতীতের তদন্ত কমিটিগুলোর মতো না হয়, এবং যে ফেসবুকের লিংক, সেই লিংক সব ফেসবুকের লিংক বের করা যায় আমাদের, মানে এটা তো আপনি আর ভালো বলতে পারবেন যে কোনো বিষয়ই না, উচ্চ পর্যায় পর্যন্ত আমরা যোগাযোগ করেছি, এবং আমরা আশা করছি যে 2-1 দিনের মধ্যেই আমরা সেই লিংকটা, আমরা আশা করি যে এটার দৃষ্টান্তমূলক শাস্তি হবে। আমাদের এখানে আমাদের আলোচনা শেষ করতে হচ্ছে সময়ের অভাবে। আপনাদের 3 জনকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।